আমি এখন যার সঙ্গে কথা বলবো তিনি নিজেও রাজনীতিবিদ এবং একসময় তিনি বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন। আমার সঙ্গে তিনি রয়েছেন। এবার তার বইটি নিয়ে কথা বলার আগে তার সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন ডক্টর আবু সাঈদ। আপনাকে খুঁজে পেলাম মেলাতে, এই জন্য ধন্যবাদ। এবারের বইটি নিয়ে প্রথমে শুনব। এবারের আসলে কোনো মৌলিক গ্রন্থ না। আমার সাথে এই বইটা গ্রথিত করার ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করছেন কমান্ডার শাহজাহান মৃধা। উনি কমান্ডার মুক্তিযোদ্ধা। এবং আমরা যেটা করেছি সেটা হলো এই যে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন, উনি বাংলাদেশের বলতে গেলে উনি বাংলাদেশ এবং বঙ্গবন্ধু এক অভিন্ন। তিনি জাতির পিতা। বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে তিনি কাজ করেছেন। জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, কারাগার, যন্ত্রণা, মৃত্যুভয় সব কিছুকে তুচ্ছ করে তিনি এগিয়ে গেছেন। এবং সে সময় থেকে তার মানুষের মুক্তির যে চিন্তা, সেই চিন্তা, চেতনা, আদর্শ সব কিছু নিয়ে তিনি অগ্রসর হয়েছেন। অনেকেই বলে থাকেন, বিশেষ করে আমি বিভিন্ন বিদেশি লেখককে দেখেছি, বাংলাদেশও দেখেছি, যে বঙ্গবন্ধুর শাসক হিসাবে যে সময়কাল, সেই জায়গাটায় তিনি রাষ্ট্র পরিচালনায় উনি সফল হতে পারেনি। এই অভিযোগটা তার বিরুদ্ধে ওঠে এবং এটা প্রচারিত হয় এবং বিভিন্নভাবে তাকে নানা মোড়কে, নানা আবরণে, নানা বর্ণ ছটায় তাকে এই জায়গাটায় দুর্বলতম স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা হয়। আসলে কি তাই? সেটা উদ্ঘাটন করতে গিয়ে শাহজাহান মৃধা বেনু ভাই, উনি মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের সাধারণ সম্পাদক, উনি সর্বদা সর্বক্ষণিক নিরন্তরভাবে আমাদের থেকে, আর অনেকে ছিলেন থেকে, বিশেষ করে উনি থেকে এই কাজটি সম্পন্ন করেছেন। আমরা যে কাজটি করতে যাচ্ছি, বইটি যদি একটু দেখাই দর্শকদের জন্য, বইটি যদি দেখায়, বেশ মোটা বই, দিনলিপি, বঙ্গবন্ধুর শাসন সময় 1972। এটি কোন প্রকাশনা? এটা অনন্য প্রকাশ। এটা শুধু এক খণ্ড হবে না, এরকম 4টি খণ্ড হবে। আপনি হাত দিয়ে দেখেন, 1 কেজির বেশি হবে। এখন যে বিষয়টা এখন যে বিষয়টা আমি বলছি সেটা হলো এই যে এই 72, 73, 74, 75 বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো ওঠে, মূল অভিযোগ ছিল রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি যে সাফল্য অর্জন করেছিলেন, রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে তিনি ততটা সাফল্য অর্জন করেননি। এই বিষয়গুলো আমাদের মনে যখনই অনুরণিত হয়েছে, প্রশ্ন আকারে এসছে, তখনই আমরা মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র এটা প্রতিষ্ঠা করে আমরা সেই অনুসন্ধান কাজ করি। প্রায় 3 বছর ধরে উনি প্রতিদিন আর্কাইভসে যেতেন এই বয়সেও, এবং ওনার সাথে একটা টিম ছিল, আমার সাথে একটা টিম ছিল। আমরা নিরন্তর চেষ্টা করে প্রতিদিন বঙ্গবন্ধু কী করেছেন, তার রাষ্ট্রভাবনা কী ছিল, তার কর্ম কী ছিল, তার জীবন সংগ্রাম কী ছিল, কী প্রতিবন্ধকতা তিনি অতিক্রম করেছেন, কী কী ছিল, জাতীয় আন্তর্জাতিক চক্রান্তগুলো কী ছিল, এবং বাংলাদেশ রাষ্ট্র যাতে অঙ্কুরেই ধ্বংস হয়ে যায় সে বিষয়টি বারবার ষড়যন্ত্র আকারে, চক্রান্তের আকারে তার সামনে উপস্থিত হয়েছে। আচ্ছা, প্রতি বছর বইমেলাতে দেখি বঙ্গবন্ধু নিয়ে, স্বাধীনতা নিয়ে এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে বেশ কিছু বই প্রকাশিত হয়, কিন্তু যে পরিমাণ বই প্রকাশ হওয়া প্রয়োজন বা যে পরিমাণ লেখালেখি করা প্রয়োজন, বিশেষ করে আপনারা যারা একটা বিশেষ সময় দেখেছেন, সেই পরিমাণ কাজ কি আসলে হয়েছে সে সময়টা নিয়ে? না, আমি বলতে গেলে সেই তুলনায় কিছু হয় না। আমি যেটা বলি সেটা হলো বিশেষ করে মুক্তিযুদ্ধের বিষয়টা, এটা মহাসমুদ্র। এরা প্রাচীন অতীতকাল থেকে শুরু করে বর্তমান প্রভাবমান যুগ পর্যন্ত মুক্তির সংগ্রাম চলছে এবং মুক্তির কথা বলছে। সেই মুক্তির যুদ্ধের বিষয়টাগুলো তুলে আনতে গিয়ে আমাদের নানাভাবে কাজ করা দরকার, নানা আঙ্গিকেতে কাজ করা দরকার, নানা দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করা দরকার, এবং সেই দৃষ্টিভঙ্গি হবে উন্নত জাতি গঠনের ক্ষেত্রে এবং আমাদের আত্মপরিচয় সে বিকশিত করার জন্য, এবং এই আত্মপরিচয়কে বিশ্বের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য জাতি হিসেবে আমরা কত উন্নত সেটা বঙ্গবন্ধুর চিন্তা এবং চেতনায় কীভাবে আমরা ধীরে ধীরে
সেই চেতনায় সমৃদ্ধ হয়েছি, সেটা পৃথিবীর বুকে ছড়িয়ে দেওয়া দরকার। সেই হিসেবে কোনো বই আসে নাই। আমি লক্ষ্য করেছি ৭২ থেকে ৭৫ পর্যন্ত বঙ্গবন্ধুর উপরে আমরা সবাই মিলে লক্ষ্য করেছি কাজই হয়নি। এই বইটা মূলত কোনো মৌলিক গ্রন্থ না। এটা যারা বঙ্গবন্ধু, বাঙালি জাতি ওই সময়কালটাকে ৭২ থেকে ৭৫ ওই কালিক পরিক্রমায় যে সমস্ত সংকট এসছে, যে সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত এবং তার থেকে উত্তীর্ণ হওয়ার যে কৌশলগুলো বঙ্গবন্ধু নিয়েছিলেন রাষ্ট্র দর্শনের ক্ষেত্রে, সব ক্ষেত্রে, যেমন বঙ্গবন্ধু প্রথমে এসে বাংলাদেশ প্রতিষ্ঠা করার পরে রাষ্ট্রীয় ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিরাপত্তা বিতর্ক। আপনি এই বইটি উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা। হ্যাঁ, সেটা করেছে। আমি আমি আপনার কাছে বিরতির পরে আবার ফিরে আসব। আমি জানতে চাইবো যে আপনি বঙ্গবন্ধু কন্যাকে এই বইটি উৎসর্গ করেছেন এবং আপনার আরও অনেক বই আছে আমি দেখেছি বঙ্গবন্ধুর সম্পর্কিত এবং রাজনীতি সম্পর্কিত। কিন্তু গত নির্বাচনে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি ধানের শীষ প্রতীক নিয়ে ঐক্যফ্রন্ট থেকে আপনি নির্বাচন করেছেন। আপনি বঙ্গবন্ধুকে নিয়ে বই লিখেছেন, আপনি বাংলাদেশের রাজনীতি নিয়ে বিভিন্ন গবেষণামূলক গ্রন্থ আপনার আছে। আপনি গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ঐক্যফ্রন্ট থেকে নির্বাচন করেছেন। আবার আপনার যে বইটি এখন আছে দিনলিপি, বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, এই বইটি আপনি বঙ্গবন্ধু কন্যাকে আপনি উৎসর্গ করেছেন। বিষয়টা কি একটু স্ববিরোধী হয়ে গেল কিনা? কন্ট্রাডিক্টর। হ্যাঁ, আচ্ছা, এটা উত্তর অবশ্যই দেবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, উত্তর দেবো। তার আগে ১ মিনিট আমার সাধারণ সম্পাদক যদি একটা বই সম্পর্কে কথা বলেন তাহলে বলা। না, ওনার কাছ থেকে আমি জানতে চাইবো, কিন্তু আমি আগে এটা জানতে চাই। হ্যাঁ। দেখেন, বিষয়টা হলো এই বইটা উৎসর্গ করা হয়েছে দুজনের নামে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানাকে, দুই জীবিত বোনের নামে। আমি মনে করি আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমার আদর্শ দর্শন এবং চিন্তা চেতনা সব যদি মুক্তিযুদ্ধের ভিতরে আবর্তিত হয় তাহলে, এবং তাকে ঘিরেই আমার সারাটা জীবন আবর্তিত হয়েছে এবং সেইভাবে চলেছি এবং বাকি জীবনটা সেইভাবে চলবে। আমি মনে করি যে কাউকে বড় করলে কেউ ছোট হয়ে যায় না, আর যেখানে আত্মমর্যাদা নাই সেখানে থাকার কোনো অধিকার নেই এবং থাকা উচিত না। কোনো মর্যাদাশীল লোকই পর্যদস্তভাবে থাকতে পারে না। সেই হিসেবে আপনি যে প্রশ্ন করেছেন, সরাসরি প্রশ্ন করেছেন আপনি, সে ব্যাপারে আমি বলতে চাই, প্রতীক তো প্রতীক। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতীক কি কোনো আদর্শকে রিপ্রেজেন্ট করে না? আমি মনে করি না। কারণ হলো 64 সনে 65 সনে কপ যখন হলো, জাতির পিতা বঙ্গবন্ধু, তখন তিনি বঙ্গবন্ধু হন নাই, তিনি আমাদের হাতে মুসলিম লীগের প্রতীক তুলে দিয়েছিলেন ফাতেমা জিন্নার কাজ করার জন্য কপের থেকে। সেটা হলো হারিকেন মার্কা। হারিকেন মার্কা উদ্দেশ্য কি ছিল? স্বৈরতন্ত্র হটাও, আইয়ুব খানকে হটাও। এরকম ঘটনা বঙ্গবন্ধুর জীবনে আছে। বঙ্গবন্ধু পাকিস্তান আন্দোলন করেছিলেন, তারপরে এসে সেই মুসলিম লীগকে বাদ দিয়ে, মুসলিম লীগের প্রতীককে বাদ দিয়ে আওয়ামী লীগ নিয়ে আসলেন। আবার আওয়ামী লীগ করতে যায় তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীক বাতিল করে দিলেন ৭৫ সনে। উনি বলেন আজ থেকে নৌকা প্রতীক হবে স্বাধীনতার প্রতীক, এই প্রতীক নিয়ে কেউ দাঁড়াতে পারবে না। পরবর্তীকালে দেখা গেল যে যখন তিনি সমাজ বদলের পথে অগ্রসর হলেন তখন নৌকা প্রতীক বাতিল হয়ে গেল এবং তখন মুক্তিযুদ্ধের 4 রাষ্ট্র মূলনীতির ভিতরে যারা কাজ করবে চিন্তা চেতনার ভিতরে যাদের আছে তারাই শুধু নির্বাচন করতে পারবে যার যার মতো প্রতীক নিয়ে। বঙ্গবন্ধু এই প্রশ্নটাকে উত্তর দিয়ে গেছেন তার পরিবর্তনে। প্রতীক বড় নয়, মানুষ বড়। যখন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প হয়েছে, তার মার্কা হলো হাতি, আর হিলারি ক্লিন্টন জয়লাভ করার কথা ছিল, তার প্রতীক ছিল গাধা। তো প্রতীক দিয়ে ওই দেশের লোক তো বিচার করে না। ডক্টর আবু সাইদ, আসলে প্রতীক নিয়ে আমার প্রশ্নটি নয়, হয়তো আমার আপনাকে বোঝাতে ভুল হয়েছে। আমি বলতে চাচ্ছি নৌকা প্রতীক তো এবারে নির্বাচনে ছিলই, আওয়ামী লীগ তো এই নির্বাচনে ছিলই, কিন্তু তার যে বিরোধী পক্ষ ধানের শীষ, মানে আমি যদি ধরে নেই যে প্রধান বিরোধী পক্ষ ছিল, সেই বিরোধী পক্ষের পক্ষ থেকে আপনি নির্বাচনে দাঁড়িয়েছেন বিরোধী জোটের পক্ষ থেকে, সেই বিষয়টি নিয়ে আমি জানতে চাই। সত্য কথা, আমি গণফোরামের ক্যান্ডিডেট ছিলাম। একটা নির্বাচনের ক্ষেত্রে যখন একটা জোট গঠিত হয় তখন একটা প্রতীককে বেছে নিতে হয়। এটা 54 সনে যেমন হয়েছে, এটা 64-65 সনে যেমন হয়েছে, পরবর্তীকালে হয়েছে। এখানে প্রতীকটা নেওয়া হয় শুধুমাত্র এই কারণে যে নির্বাচনের প্রতিপক্ষ যেভাবে যে অবস্থায় অগ্রসর হচ্ছে সেই জায়গাটায় এসে আমার আদর্শ আমার কাছে,
আমার দলের আদর্শ গণফোরাম সম্পূর্ণ মুক্তিযুদ্ধের পরিপন্থী নয়, মুক্তিযুদ্ধের সব ইতিবাচক ধারণাগুলোকে সূত্রগুলোকে ধারণ করে, সেই হিসেবে আমি গিয়েছি। আমার ওখানে কিন্তু এটা মনে রাখবেন, অনেকে বলে থাকেন এটা উত্তর দেওয়া দরকার, আমার ওখানে জামাতের ক্যান্ডিডেট ছিল মৌলানা মতিউর রহমান নিজামীর পুত্র, পাবনা এক আসনে। পাবনা এক আসনে। তাহলে অনেকে বলে যে ধানের শীষ প্রতীক নিয়েছেন মানে জামাতের সমর্থন পেয়েছে, তা কিন্তু নয়, কারণ তাদের নিজস্ব ক্যান্ডিডেট ছিল, জামাতের নিজস্ব ক্যান্ডিডেট ছিল। এখন আসে বিএনপি, বিএনপি কী করবে? প্রতীকটা আমি বড় করে দেখিনি। আমি দেখেছি যে বর্তমান যে, আমি সমালোচনা করতে চাই না, যে অবস্থায় আমাদের গিয়েছে, যে ভাবে গিয়েছে, যে পদ্ধতিতে দেশ চলছে, যে প্রচেষ্টা দেশ চলছে, এবং যে সমস্ত অনাচার এবং নানা ধরনের অনিয়ম যেগুলো চলছে, সেগুলো এখানে থেকে কোনো প্রতিকার পাওয়া যাবে না, এবং মুক্ত চিন্তা বুদ্ধি এবং বিকাশ হবে না সেখানে। সেই জায়গাটা আমি মনে করেছি, আমি কোনো কিছুতে আবদ্ধ থাকতে চাই না। আমি মুক্তিযুদ্ধের চেতনা ধরেই সেই চেতনাকে বিকাশ করার জন্য আমি সক্রিয় থাকবো। এই সক্রিয় থাকার কারণেই 10 বছর 12 বছর আমাকে ধরে আমাকে যেভাবে মানে অবহেলা করা হয়েছে, আমার আত্মমর্যাদায় আঘাত দিয়েছে, আমি মনে করছি এর থেকে আমার বেরিয়ে আসতে হবে। সেই বেরিয়ে আসার কৌশল হিসেবে আমি কোনো প্রতীক বেছেই নিতে পারি। ডক্টর আবু সাঈদ, আপনার কাছে আমার শেষ প্রশ্ন থাকবে, বঙ্গবন্ধুকে নিয়ে যারা লিখতে চান বা লিখছেন, গবেষণা করছেন, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? তাদেরকে কোন কাজগুলো অবশ্যই করতে হবে? আমি মনে করি বঙ্গবন্ধুর সবচেয়ে বড় কাজ হলো তার আদর্শিক দিকগুলো, এবং যে আদর্শগুলো, আমি একজন নগণ্য মানুষ হয়ে সে আদর্শকে লিপিবদ্ধ করার জন্য 72 সংবিধান খসড়া কমিটির আমি একজন সদস্য ছিলাম, 34 জনের মধ্যে একজন নগণ্য সদস্য ছিলাম। সে আদর্শকে পুরোপুরি যারা ধারণ করতে পারবে না, এখন ধরেন সমালোচনা করছেন, আমি কেউ যদি অসাম্প্রদায়িক রাজনীতি বাদ দিয়ে হাফিজি হুজুরের সঙ্গে কেউ যদি যোগসূত্র স্থাপন করে নির্বাচন বৈতরণী পার হতে যায়, সেখানে জামাতকে বাদ দিয়ে আবার কেউ যদি অন্য প্রতীক নিয়ে অগ্রসর হয়, সেখানে কেমনটা দোষী হবে? আবার আরেকটা প্রশ্ন আসে, এমন লোককে নমিনেশন দেওয়া হলো, যা এটা শুনতে হবে, নমিনেশন দেওয়া হলো যে শেষ হয়েছে। হ্যাঁ একটু দাঁড়ান, নমিনেশন দেওয়া হলো যে ঘোরতর পাকিস্তানপন্থী এবং স্বাধীনতা বিরোধী, নৌকোয় তোলা হলো, তাহলে তাকে কিভাবে বিচার করবেন আপনি? সেজন্য আমি মনে করি মানুষকে সম্মান করা উচিত, তার কাজের চিন্তার অবহিত প্রকাশের সুযোগ এবং সড়ক নির্মাণ করে দেওয়া দরকার।